আজকে বোধহয় ছুটি নিয়েছে। বুকের ভেতর অশান্তিগুলো ঘুরিয়ে পিছিয়ে অসহ্যকর অবস্থা তৈরি করে ফেলছে। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠেছে যেন। ঘরের ভিতরকার দম বন্ধ লাগছে এক প্রকার। তিতিরকে দেখে সে অনুভূতি যেন আরও দ্বিগুণ মাথাচাড়া দিয়ে উঠছে ঈশানের। মেয়েটা খানিক ঘুমিয়েছে খানিক আগে। ঈশানকে জড়িয়ে ধরেই শান্তির ঘুম পাড়ি দিচ্ছে। খোলা চুলগুলো ঈশানের হাতের মুঠে। ছেড়ে দেওয়া মাত্র বাতাসের তীব্রতায় তা এসে ছড়িয়ে যাচ্ছে ঈশানের চোখে মুখে। কড়া শ্যাম্পুর মাতাল করা ঘ্রাণে ঈশানের বারবার উন্মাদ হচ্ছে নিজেকে। ঈশানের উদাম বুকের উপর পড়ে আছে মেয়েটা। ডান গালটা ঈশানের বুকে ঠেকিয়ে বাঁ হাতে পেঁচিয়ে রেখেছে বলিষ্ঠ শরীরটাকে। মেয়েটার নেওয়া ঘন ঘন তপ্ত শ্বাস প্রশ্বাসে আশ্রে পড়ছে ঈশানের কণ্ঠদেশে। কি যে মিষ্টি মধুর যন্ত্রণা ভূতি এটা ভাষায় প্রকাশ করা যায় না সম্ভবত। তখন মেয়েটাকে দূরে সরিয়ে সে কোনো পর্যায়ে ভুল করছে। এখন এত ঘনিষ্ঠ অবস্থা থেকে রীতিমতো আন্দোলন করছে গোটা দেহ। বাঁ হাতে তিতিরের কটিদেশ আঁকড়ে ধরল, টেনে এনে ঘনিষ্ঠ হতে ঘুমের ঘোরে মৃদু শব্দ করে উঠল মেয়েটা। সামান্য ফাঁকা হয়ে যায় গোলাপি অধরজোড়া। মিষ্টি মিষ্টি হাসছে একটু পরপর। খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে হয়তো। ঈশানের হাতের গভীর স্পর্শে সে স্বপ্নে ব্যাঘাত ঘটল হয়তো বা। ঘুমের ঘোর নাক মুখ ঘষল ঈশানের কণ্ঠদেশে। মেয়েটার ভিজিয়ে দিল ঈশানের কাঁধটা। ঠোঁট চিপে হেসে ফেলল ছেলেটা। মেয়েটার আঁকড়ে ধরে মাথা ঢুকিয়ে ঠোঁট ডুবালো তার পাতলা অধৈর্যরায়। গভীর চুমু খেল একে মুখ তুলে। ততক্ষণে তিতিরের মুখের হাসি মিলিয়েছে, কপালে ভাঁজ পড়ছে খানিকটা। ঈশান পুনরায় হাসল দ্বিতীয়বারের মতো। তবে এবার শুধুমাত্র বিরক্ত করেই ঠোঁট সরিয়ে ফেলতে পারল না। চুম্বকের মতো আঁকড়ে ধরলে কেউ বুঝে গেল মেয়েটা ঘুমিয়েছে। হাত বাড়িয়ে মেয়েটার গাল গলিয়ে শক্ত করে চেপে গাঢ় আদর করলো। ঘুমন্ত পরিটার পাতলা শোষণ করলো এক দফা। গভীর থেকে গভীর টেনে নিয়ে মেয়েটা ঈশান কাঁধের উপরে থাকা তিতিরের হাতখানা কেঁপে উঠল। ঘুমের ঘোরে নখগুলো গেঁথে গেল শক্তপোক্ত ফুলো বাহুতে। সে ব্যথাটুকু টের পেল না ছেলেটা। পা জোড়া ছটপট করে উঠল তিতিরের। হাতের খামচে ধরা দ্বিগুণ হলো। শ্বাস নিতে না পারার হৃদয়তে অস্থির বোধ করলো যেন। ঈশান ছেড়ে দিল। মেয়েটার মুখের অবস্থা করুণ। ঠোঁটের নিচে অংশ ফুলে উঠেছে এক মুহূর্তের জন্য, আবার নিজের কাজে ব্যস্ত হয়ে তার আগেই গুঙিয়ে উঠল মেয়েটা। ঈশান ভুরু কুঁচকাল, হেসে বলল, কাকে নিয়ে স্বপ্ন দেখছিলে? আমাকে নিয়ে? আমাকে নিয়ে হলে আমার জমিতে তো বিরক্ত হওয়ার কথা নেই। অন্য সুইট ড্রিম। হায়, আমাকে ছাড়া অন্য কিসে এত খুশি পাচ্ছিলি তুই? ঘুমের ঘোরে ঈশানের এই ছেলে মানুষের কথাগুলো কর্ণগোচর হল না মেয়েটার। মৃদু গুঙ্গিয়ে গভীর হয়ে মুখ ডুবলো ঈশানের কাঁধের ভাঁজে। আড়াল করলো মুখটা। ঈশান হাসল, শরীরটা ঝিমঝিম করছে। কানের কাছে ঠোঁট এগিয়ে ফিসফিস করে বলল, এখন যদি তোর ঘুমের সুযোগ নেই নেই কালে সকালে উঠে রাগ করবি, কাঁদবি কি? আমি তো অধৈর্য পুরুষ, সহ্য করতে পারছি না। কি করব? করবো আদর করা যায় তো? তুই ঘুমা, আমি আদর করি। করবো। হুম পরে কাঁদবি না তো? দোষ দিবি না তো? ঈশান শব্দ করে হেসে ফেলল। মেয়েটা যে ঘুমের মধ্যে অনুমতি দিচ্ছে তা বুঝতে বাকি নেই। থাকুক, আজ রাতটা ছাড় দেওয়াই উচিত। তবে এভাবে বুকের উপর লেপ্টে থাকলে তা সম্ভব নয়। যদি তখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আমার মেয়েকে তুমি সত্যিই ভালোবাসো? তোমার মুখে আমি সত্যি শব্দটা শুনতে চাই ঈশান। কি চাও তুমি? কি চাচ্ছ বা কি করছো? কোনো খেয়ালে চলছো তুমি? বাপ ছেলে মুখোমুখি দাঁড়িয়ে আছে দোতলার করিডোরে, রাত পেরিয়ে ভোর হওয়ার পথে। যদিও এখনো দিনের আলো ফোটেনি। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। বাইরে মৃদুভাবে বাতাস বয়ে যাচ্ছে, শীতল পরিবেশ। তিতিরকে বিছানায় শুয়ে নিজেকে খানিকটা ধাতস্থ করলো। ঈশান সিগারেট ফুঁকতে এসেছিল ঘরের বাইরে। করিডোরে আসা মাত্রই দেখা হয়ে গেছিল রাইসুল দেওয়ানের সাথে। বাড়ির কর্তা বরাবর ভোরে ঘুম থেকে ওঠেন, বাগানে খানিকটা পায়চারি করেন, নামাজ পড়তে যাবেন। বাড়ির দুই কর্তা উঠবে খানিক পরে গিন্নিরা। ঈশান তখন সবে সিগারেট ধরছে, একটানা টান দিয়েছে। ছাদে যাওয়ার নিয়তি আর কি। পিছন থেকে বাবার
তীক্ষ্ণ শব্দ ফিরে এসে তাকালো ঈশান। এক প্রকার চমকে উঠল। রাইসুল দেওয়ানের পরনে সফেদ একটা পাঞ্জাবি, পায়জামাটা সেট, হাত জোড়া পিছনে রাখা, চোখ ভারী, ফ্রেমের চশমা এঁটে রাখা, চোখ মুখ ফুলো ফুলো। ঘুমায়নি নাকি ভদ্রলোক? মুখ জুড়ে রাজ্যের প্রশ্ন ছোটাছুটি করছে। প্রথমে এমন দীর্ঘ প্রশ্নে খানিকটা সময় থমকে রইল ঈশান। পরক্ষণে সামনে এলো সিগারেট তৎক্ষণাৎ মেঝেতে ছুঁড়ে পায়ে পিষে পড়ল। বাপের মতো গম্ভীর কণ্ঠে বলল, মাঝরাতে এই প্রশ্ন করতে উঠে এসেছো? ছেলের কথায় পিতার মুখমণ্ডল কোনো ভাবান্তর হল না। উল্টো প্রশ্ন ছিল, তুমি তো ঘুমাওনি দেখছি। আমাদের জেনারেশন হিসেবে আলাদা। তোমার তো ঘুম থেকে উঠে আমরা তখন ঘুমাতে যাই, সিম্পল। রাইসুলদান ভুরু কুঁচকে তাকিয়ে রইল। পশ্চিমের দেওয়ালে বিশাল জানলাখানা হাট করে খুলে দেওয়া, সূর্যের দেখা নেই, আকাশ পরিষ্কার একদম। কত যে বাজে খেয়াল করেনি তিনি। তবে আজান যে আর মিনিট দশেকের মধ্যে দেবে সেটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। আমি যে প্রশ্নটা করলাম শুরুতে তার জবাব দিচ্ছ না কেন? ঈশান ভুরু জোড়ার মাঝে ফাঁস দেখা গেল। ভারী কণ্ঠে বলে, কি যেন কি যেন প্রশ্ন যেন করলে? তিতিরকে নিয়ে তোমার পরিকল্পনা কি? কি পরিকল্পনা? বিয়ে দিয়েছো, বউ হয়েছে, সংসার করছে, সামনে করবো, বাচ্চা হবে, তারা বড় হবে, তারপর কাহিনী তো জানো। বুড়ো হওয়ার জীবন নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। সব টকবগে যুবগামী। রাজসুলতান বিরক্ত ও গম্ভীর করে বললেন, কবুল বললে বিয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। বিয়ে শুধু দায়িত্ব নয়। রাজি ছিলে না, এক প্রকার জোর করে দেওয়া হয়েছে। তারপর তুমি যদি শেষ অবধি রাজি না হতে বিয়েটা হতো না। ঈশান বোধহয় বিরক্ত হলো খানিকটা। বাবার সাথে ঘুরে ফিরে এই এক বিষয় নিয়ে আলোচনা তার মোটেও পছন্দ না। পৌর এরকম প্রশ্নগুলো তার আদতে কি উত্তর শুনতে চায় জানা নেই ঈশানের। ভালোবাসা প্রকাশ কি দেখিয়ে করার জিনিস? ভালোবাসা সবসময় গোপনে সুন্দর। ঈশান শান্ত কণ্ঠে বলল, যা বলে বলে ফেলো, শেষ করো বাক্য। থেমে থেমে কথা বলতে শিখে গেছো, আগে তো বলতে না। ছেলের কথায় জ্বলে উঠল ভদ্রলোক মুখটা, তেতে উঠল এক প্রকার। বেশি বড় হয়ে গেছো, বাবার সাথে ভদ্রতা বজায় রাখার প্রয়োজন বোধ করছো না? ঈশান জবাব দেয় না। পিতামহাশয় তারও রেগে আছে ভীষণ, বোঝাই যাচ্ছে। ক্ষেপণের মানে হয় না। ঈশান বলতে হলো না কিছু। রাইসুলদার নিজেই পুনরায় বললেন, তিতিরকে নিয়ে এরকম ভাবলেছেন কিভাবে থাকো তুমি? এটা আমার একার কথা নয়। বাড়ির যে কোনো মানুষকে জিজ্ঞাসা করো, এক কথায় বলে দিবে তোমার এসব অসঙ্গতি বিষয়গুলি। এককালে কি সম্পর্কে ছিলে সেটা কথা নেই। এখন তোমরা স্বামী স্ত্রী, 8-10টা দম্পতির মতো তোমাদের বলবে কেউ? উপরে যেমন তেমন নিচে যখন সবাই একসাথে থাকায় তুমি আর আমার মেয়েটা দিকে ফিরেও তাকাও না, না তো ডাকো, না তো কোনো কিছু। এত অনীহা কেন কেন? এখনও শুরুর মতো থাকবে কেন? আমাদের তো ইচ্ছা হয় তোমাদের হাসি মজায় মেতে থাকা দেখতে। আর সবার মতো করে মনে হয় না তোমাদের দাম্পত্য? ঈশান হতাশ শ্বাস ফেলে বাবার দিকে তাকালো। সে কি করে বোঝাবে? বরাবরই সে এরকম, বউ নিয়ে সবার সামনে মাতামাতি, তাও বাবা মায়ের সামনে। তার বাবা কী ধরনের ভালোবাসা প্রকাশ চাচ্ছে? সে কি এবার জনসমক্ষে বউ বউ বলে ডাকবে? বউকে চুমু খেয়ে বেড়াবে? এভাবে প্রমাণিত হবে? তাছাড়া তাদের আদর্শ দেখার জন্য তিনি বাড়িতে থাকেন বা কখন? বাবা, তুমি ভুল বুঝছো। নিচে তোমরা গুরুজনেরা থাকো, সেখানে কি বউ নিয়ে মাতামাতি করার জায়গা? বউ নিয়ে যেখানেই মাতামাতি করার সেখানে ঠিক থাকলেই হলো। কোথায়? ঈশান বাঁকা হাসলো, ঘাড় বাঁকিয়ে তাকালো নিজের দরজা ঘরের দিকে। পৌর খুক খুক করে কেসে উঠল। ছেলের দিকে তপ্ত নজর তাকিয়ে বলল, এককালে বন্ধুর মতো ছিলে, এখন বড় হয়েছ, কথা চেপে যাও শিখেছ, বাবাকে এড়িয়ে যাও শিখেছ। এটা বাস্তবতা বাবা। বিয়ের 3 মাস চলে, সে হিসাব তোমার থেকে আমি ভালো জানি। নিজেদের স্বাভাবিক করছো পুরোটাই। মনে হয় না এখনো? স্বামী স্ত্রীর ভালোবাসা বাবা মায়ের সামনে প্রকাশ কিভাবে করব? একটু লজ্জা শরম তো আছে। আমার না হয় কম, তোমার বৌমা তো লজ্জার সাগর ডুবে থাকে। আর আমাকে চেনো তুমি বাবা, আমি প্রেম সবার সামনে প্রকাশ করাটা প্রেফার করি না। তাই বলে তোমার বৌমা যদি কোনো অভিযোগ করে থাকে সেটা আলাদা। ওর সাথে কথা হয়েছে তোমার? রাইসুল তখন স্থির চোখে তাকিয়ে রইলেন। কি জিজ্ঞাসা করতে এসেছিল ভুলেই গিয়েছে প্রায়। ঈশান পুনরায় বলল, তোমাকে দাদু বানিয়ে প্রমাণ দিতে পারছি না, তার কারণ অনেক। তোমার ছেলের বইয়ের কেরিয়ার আছে, অনার্সটা শেষ হতে এই বছর সমেত মোট 3টে বছর। বয়সটা হোক,
আমিও কাজের ব্যস্ততা কমে। বিয়ে 3 বছর পর বাচ্চা না স্বাভাবিক বলো? তোমাকে আমি সেসব কখন শুধলাম? নির্লজ্জের কথাবার্তা। মৃদু হাসলো ইসলাম। তুমি কেমন প্রমাণ চাচ্ছ সেটা তো তাহলে বলতেই পারো নাকি? কম বেশি সবাই টের পায় আমার মনের অনুভূতি, তোমার চোখে এখনো পড়ে না? এলাকায় কোনো কিছু নিয়ে তোমার চিন্তা নেই, বারবার বলছো সেসব সমাধান না হলে তুমি তিতিরের বিষয়টা পাবলিশ করবে না। তাহলে তোমার তো উচিত এই বিষয়টা দ্রুত কিসে সলভ করা সেটা ভাবা, আহ, নয় কি? আমি পুলিশ না বাবা, পুলিশ দেখেছে বিষয়টা। পুলিশের প্রতিদ্বন্দ্বিতা হলে থমকা ঈশান। বাবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে তিনি বলে ওঠেন, বিষয়টা জটিল। তোমার সান্নিধ্য এক ফোঁটা পাচ্ছি না। কেন, কি করছো তুমি আজকাল? এমন তো নয় অফিসের ব্যস্ততা, তোমাকে অফিসেও পাওয়া যায় না। কি কাজ করো আর সন্দেহ করছো? বাবা, আমি তোমার কিছু একটা হচ্ছে যা সঠিক নেই। কি সেটা? এই তদন্ত আমার করণীয় কিছুই নেই। ওকে মানলাম, তাহলে অফিসে থাকো না কেন? বাড়িতে থাকো না বন্ধুত্বের সাথে নয়? তাহলে কি করছো আজকাল? অন্য কোনো প্রফেশন আছে কি তোমার? ঢাকায় কি বিজনেস? ঈশান সামান্য ঝুঁকলো, কণ্ঠস্বর খাদে নামে বলল, যদি বলে খুন খারাপি বিশ্বাস করবে? সোজা হয়ে দাঁড়ালো ঈশান, বুকের উপর আড়াআড়ি হাত গুজে ফিচেল কণ্ঠে বলল, আই এম এ গ্যাংস্টার। এটা হলে কেমন হয়? এই সব কিছু আমার করা। গর্জে উঠল দেওয়ান কর্তা, দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ। কি যাতা বলছো? আজকাল স্বাভাবিক কথা বা আলোচনা করা যাবে না তোমার সাথে? কি বলছো? ভেবে বলছো কি এক জঘন্য বিষয় নিয়ে মজা করছো? বুঝতে পারছো কি ঘৃণিত একটা বিষয়? দেওয়ানবাড়ির ছেলেদের এসব মানায় না। ঈশান শব্দ করে হেসে ফেলতে গিয়ে হাসল না, মুখটা এক নিমেষে গম্ভীর করে ফেললো, ভারী কণ্ঠে বলল, তাহলে এ ধরনের প্রশ্ন করা মানে কি বাবা? শুরু করলে তিতিরকে নিয়ে, গিয়ে থামলে এলাকার এই জঘন্য বিষয়গুলি কাছে। আমি কি করে জানবো সেসব বিষয়ে? আজকে রাতে কোথায় ছিলে যখন বাড়িতে এসব নিয়ে আলোচনা করছো? কাজে। সেই কাজটার কথাই যে জানতে চাচ্ছি। বলে গেছো সাজিদের কাছে যাচ্ছ, খোঁজ নিয়ে জেনেছি তোমার কোনো বন্ধুর কাছে জানে গোয়েন্দাগিরি করছো আমার উপর। তোমার দিদার আশ্রমে ওই রেশম মেয়েটা এসেছিল, দেখা করতে গিয়েছিল মাঝরাতে। এই খবরও কানে এসেছে? ভদ্রলোক ছেলের দিকে গম্ভীর চোখে চেয়ে রইলেন, ইতস্তত করলেন সম্ভবত। ওই মেয়ের সাথে তোমার? বাবার প্রশ্নটা সম্পূর্ণ করে দেয় ঈশান, বাঁকা সুরে বলে, রুষার সাথে সম্পর্ক আছে কি না? না, নেই। যোগাযোগ নেই। ওই রাতের দেখা হওয়া জাস্ট অ্যাক্সিডেন্ট। তোমার বৌমাকে জানিয়েছে, মিটমাট হয়েছে সেসব। খানিকটা শান্তি পেল জন্য কেশে গলা পরিষ্কার করে নিয়ে রাজভারী করে বলল, তারপর অ্যাক্সিডেন্টলি যেন আর দেখা না হয়। যা ছিল অতীতে ছিল। বিয়ে করেছে, বউ হয়ে এসেছে। পুরো সম্পর্কে জেদ টেনে আমার মেয়েটা যেন অসম্মান না হয়, হবে না। ভরসা রাখো। ভরসা রেখেই তো এতদূর চটজলদি ঝামেলা শেষ হোক। আমি তোমাদের বিয়ের আয়োজন করতে চাই দ্রুত। নিশ্চয়ই সম্বন্ধ আসছে একের পর এক। নুরি, নয়ন, ওরা আছে। সবার কথাই ভাবতে হয় আমাদের। তোমার বিয়ে দিয়ে যা বিপদে পড়েছি, বাকিদের কি গতি করব তা কতদিন করতে পারবো খোদাই মালুম। ঈশান ফিসেল হাসলো, বাবার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসি আটকে ফিসফিস করে বলল, চাপ নিও না, জলদি বিয়ে করব আবার। রাসেল দেওয়ান চলে যাওয়ার জন্য ঘুরতে গিয়ে থমকে গেল, ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের দিকে, উপর নিচ অব্দি স্ক্যান করে গেলেন। রাজভারী গলে বললেন, আজকাল বাড়িতেও সিগারেট টানছ? দেওয়ানবাড়ির ছেলের এতটা অধপতন, বদাভ্যাসগুলো ধরছ কবে সেটাও টের পেলাম না। আজকাল চাক্ষুষ দেখাচ্ছি, আলটিমেটলি দিলাম। এসব ছাড়ুন। ঈশান দীর্ঘশ্বাস ফেলল, চোখ জ্বালা করছে, ঘুম দরকার। গত রাতে শরীর মন দুটোর উপর তীব্র চাপ গেছে। তিতিরের উপর উল্টোপাল্টা কিছু করে বসবে সেই ভয়ে বাইরে এসেছিল, আরেক ঝামেলা হয়ে গেল। মাথা ঝিমঝিম করছে, কালকেও সারাদিন প্রচণ্ড প্রেশারের উপরে যাবে। সাজিদকে ম্যানেজ করা, অমিতের সাথে কথা বলা, ইয়াদ মির্জার আপডেট, তহমিদকে নিয়ে নানা দিক সামলাতে হবে। একবার ঢাকা যাওয়ার নিয়তি করে ফেলছে, তবে তার দৃঢ় বিশ্বাস সাজিদ হুট করে ঝামেলা করে বসবে না, করতেও পারবে না। কারণ এদিকটার মানুষটা স্বয়ং ঈশান। না, ভয় পেয়ে নেই, বন্ধুর প্রতি আবেগে। মৃদু হাসলো ঈশান, বিড়বিড় করে বলল, চাকরির পরোয়া করছিস না, আমাকে অ্যারেস্ট করতে পারছিস না, নিজেকে যে কী ভেবে ফেঁসে যাবি একবার বোঝার চেষ্টা করলি না বোকা ছেলে। জবজবে ভেজা ফর্সা, মাথার চুলগুলো মোছা হয়নি সম্ভবত, টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে কোমরে অবহেলায়। একটা ট্রাউজার জন উধাম শরীরে বৃষ্টির ফোঁটা মতো অনবরত গায়েব হচ্ছে কোমরে।
জড়িয়ে থাকা ট্রাউজারের মধ্যে। এত বড় মিথ্যে কেন বললেন? আমাকে এতটা অসম্মান কেন করলেন দেওয়ান সাহেব? আপনি আপনি অন্য নারীকে ছুঁয়ে এসে আমাকে ছুঁয়েছেন। তিতিরা আর্তনাদ চার দেওয়ালের মধ্যে বাড়ি খেল সশব্দে। বারান্দায় ঝুলিয়ে রাখা পাখির খাঁচায় একজোড়া টিয়া পাখির চুপা ছিল। মেয়েটার চিৎকারে ছটফট করে উঠল পাখি দুটো। ডানা ঝাপটিয়ে বোঝার চেষ্টা করলো কতটা ভয় পেয়েছে। ঈশানের পা জোড়া থমকালো, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তিতির দাঁড়িয়ে অন্ধকার ঘরের মাঝামাঝি, কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা ওড়না বাইরের বাতাসে এলোমেলোভাবে ওড়াউড়ি করছে। ঈশান দুকদম এগিয়ে তার থেকে ছিটকে গেল তীর। এতটাই পিছিয়ে গেল যে পিঠ ঠেকল শীতল দেওয়ালে। বাইরে আজকে অসময়ে ঝড় বৃষ্টি হানা দিয়েছে। আকাশটা ভেঙে বৃষ্টি হচ্ছে একদম। তিতির দু হাতের নিজের চুলগুলো খামচে ধরল। উদ্ভ্রান্তের মতো করে মেয়েটা কান্নাগুলো গলা আর কাছে আটকে আসছে, দলা পাকিয়ে আসছে যেন। মেয়েটার ফর্সা মুখটা রক্তিম হয়ে আসছে, ডাগর ডগর আঁখি জোড়া ফুলে ফেঁপে উঠছে কান্নার তীব্রতায়। তিতির তাকালো ঈশানের দিকে। ঈশান নির্বিকার মুখটা দেখে ঘৃণা, রাগ আর দ্বিগুণ মাত্রা বৃদ্ধি পেল। মেয়েটা কোনো মতে কান্না আটকে তপ্ত কণ্ঠে বলল, সম্ভব নয়। একজন ধর্ষণকারীর সাথে এক মুহূর্ত কাটানো সম্ভব নয়। গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, অসুস্থ নর্দমার কীট লাগছে নিজেকে। আমাকে স্পর্শ করবেন না দয়া করে। ঈশানের মুখে কোনো ভাবান্তর বোঝা গেল না। চোয়াল শক্ত হয়ে দাঁড়িয়ে উঠল। তিতিরের বলা কথাগুলো স্তব্ধ করে দিয়েছে তাকে। গভীর রাত এখন। সারাদিনের ক্লান্তি দূর করে গোসল করে ঘুমানোর কথা ভেবেছিল। সাজিদের ফোনে নিজেদের বিশেষ মুহূর্ত বাধা পড়ায় আর বিরক্ত ছেলেটা। এই মনমানসিকতা মেয়েটার কাছে যেতে অপরাধবোধ কাজ করছে। সেই কারণে আজকে মেয়েটার খুব কাছে যাওয়া হয়নি। তিতির শাওয়ার নিয়ে এসে ঘুমিয়েছিল। সে গিয়েছিল শাওয়ার নিয়ে। এসেই মেয়েটার এই রণচণ্ডী রূপে স্তম্ভিত হয়ে গেল ছেলেটা। তিতিরের হাতে ঈশানের ফোনটা। সেটা শক্ত করে ধরে আছে। থরথর করে কাঁপছে পাতলা দেহখানা। ঈশান এগিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল। তিতির আরেক দফা গর্জে উঠল। ঈশান ফোনটা ছুঁড়ে দিতে বলল, আপনি আপনি অন্য নারীদের আমাকে ছুঁলেন কেন? ওটাই যদি আপনার নেশা হয়, কেন দরকার ছিল না এক নারীকে ঘরে নিয়ে আসা? কোনো বিয়েতে রাজি হওয়া? কেন আমার জীবনটা তছনছ করে নিলেন? আপনাকে আমি একজন সচ্চরিত্রের পুরুষ হিসাবে জানতাম, ভরসা করতাম, বিশ্বাস করতাম। কেন শেষ করে দিলেন সব? এই জঘন্য নেশায় কবে থেকে ডুবেছেন? আপনি একজন অসুস্থ পুরুষ। তিতির থামে, হাঁ করে শ্বাস টানে। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়, পা জোড়া ভেঙে এসছে, বল পাচ্ছে না শরীরে। এক হাতে খামচে ধরল বারান্দার দরজার উপর ঝুলিয়ে রাখা পর্দাখানা। ব্যগ্র কণ্ঠে বলল, বিয়ের প্রথম রাতে যেমনটা বলেছিলেন ডিভোর্স চান, আবার মুখ ফুটে চেয়েই দেখতেন, দিয়ে দিতাম তৎক্ষণাৎ। নিজেই জানতেন আপনি একজন জঘন্য পাপী পুরুষ, একের পর এক করে গিয়েছেন। আর আমি সেই পুরুষের ঘর করি। খোদা! আর্তনাদ করে উঠল তিতির। অসহায়ের মতো গুলে আউল হলো। আমি মরে যাইনি কেন? সবটা শোনার আগে আমাকে ওই মেয়েগুলোর মতো করে মেরে ফেলেননি কেন? আমার সাথে ভালোবাসার নাটক করে ঠিক আমার সাথিত্ব কেড়ে নিলেন। দিনের পর দিন এক বিছানায় কেন শুয়েছেন আমার সাথে? আমি আমি তো আপনার সাথে কিসের নাটক করছেন? ঈশানের বুকের বাঁ পাশটা হাহাকার করে উঠল। গলা শুকিয়ে কাঠ। তৃষ্ণার্ত নাবিকের মতো এক পশলা বৃষ্টি, এক ছটাক পানির আশায় ছটফট করল হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের দিন দিন শব্দ সম্ভবত গোটা ঘরময় বুঝতে পাওয়া যাচ্ছে। ঈশানের কানে বাজছে তিতিরের এক একটা কথা। সূচের মতো বিচ্ছে বুকে। আচমকা খেয়াল করে সে নিজেও শরীর বল পাচ্ছে না, অবশ শরীর কাঁপছে তার। মেয়েটা তার ফোন পেল কি করে? সব দেখলো কি করে? উত্তর হাতড়ে পেল না। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তোকে ডিভোর্স দিতে চাইনি, তাই আর। ছেলেটার কথা শেষ হয় না, কথার মাঝে গর্জে ওঠে মেয়েটা। হু করে কোনো মতে গিলে তপ্ত কণ্ঠে বলে, আমার নারীতে দাগ লাগালেন কেন? অন্য নারী ছুঁয়ে এসে আমাকে অসম্মান করলেন, আমার সতীত্ব কাড়লেন কেন? আমি কী দোষ করলাম? আপনি যা করতেন আমার উপর, সেটার দায় কেন? সেই জঘন্য পাপের ভাগ আমার কেন? আপনি আমাকে বিয়ে করার পরও অন্য নারীদের। গা গুলিয়ে উঠল তিতিরের, বমি পাচ্ছে সত্যি তার। ঈশানকে দেখলে সবে চোখ উল্টে আসছেই যেন। ব্যস্ত হয়ে ছুটে গেল তিতিরকে আগলে নিতে। মেয়েটা দুর্বল হাত জোড়া জোর করে লেপ্টে দাঁড়িয়ে রইল দেওয়ালের সাথে। ঈশান যেন তাকে স্পর্শ না করে, সে অনুনয় আর কি। ঈশান শ্বাস আটকে দাঁড়িয়ে পড়ল, ঠোঁট কামড়ে শীতল কণ্ঠে বলল, বিয়ে করা বউ তুই, সেই অধিকারে ছুঁয়েছি। হেসে বলল তিতির, বিয়ে করাবো? একের পর এক মেয়েদের
বাড়ি এসে নিজের স্বামী স্ত্রীর আহ্লাদগুলো হাস্যকর লাগলো তিতিরের। বুক চিরে চিৎকারগুলো দলা পাকিয়ে আসলো। বিদ্রুপ হাসি এসে বলল, তাই বলে এতটা অধিকার আমি আপনাকে দিতাম না? ভাবলেন কি করে? কিসের বউ, কিসের স্বামী? মানি না আমি এটা। জোর করে বিয়ে দেওয়া রাজি ছিলেন না? বোঝা উচিত ছিল আমার। ঈশান দুকদমে ভুরু জোড়ার মাঝে সরু ভাঁজ ফেলে বলে, তাই তাই এখন বুঝেছিস? নিজের শরীরের ওড়নাটা ব্যস্ত হাতে ঠিক করলো। এদিক সেদিক তাকিয়ে একটা খোঁজ করলো। অতঃপর ঈশানের চোখে চোখ রেখে দীর্ঘক্ষণ বলল, কি, কেন, কিভাবে? কোনো কৈফিয়ত আমি চাই না দেওয়ান সাহেব। ওইসব করা যায় যাদের উপর আমরা নিজেদের অধিকার ফলাতে অধিকার আছে বলে মনে করি। আপনার সাথে আমার সেসব চুক্তি মুছে হয়েছে। আপনি আমার কেউ নেন। আমি আপনার সাথে থাকতে পারবো না। আপনার মতো ঘৃণা আমি এ জন্মে আর কাউকে করতে পারবো না। আপনার স্পর্শে গা গুলিয়ে জ্বালিয়ে দিতেও দুবার ভাববো না। আপনার গায়ে হাত তুলতে চাই না আমি। ছোবেন না আমাকে বাড়িতে বলেই এইসব শেষ করবেন এখনই। ঈশান অসহায়ের মতো হাসলো। শেষ করবে মানে? এই নারীকে ছাড়া তার গতি কি? শেষ মানে ডিভোর্স, বিচ্ছেদ? ঈশান শুকনো ঢোক গেলে কোনো মতো প্রশ্ন করলো, কী চাস তুই? এত কিছুর পরে প্রশ্ন অমূলক নয় কি? কী চাই মানে? একজন ধর্ষণকারীর সাথে আমার কি থাকতে পারে বোঝেন না? আত্মসম্মানহীন নারী লাগে। মুক্তি চাই। মুক্তি দিবেন? ডিভোর্স দেবেন? থরথর করে কাঁপলো বলিষ্ঠ পুরুষের দেহটা। চোখের সামনে এক মুহূর্তের জন্য অন্ধকার দেখলো। মেয়েটার মুখে কি দৃঢ়তা! ভয় পাচ্ছে ঈশান। এই ভয় কখনো পায়নি সে আগে। ঈশান শান্ত কণ্ঠে বলল, তোর ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। সেটা এতদিনে টের পাস না? আর মুক্তি? মুক্তি মানে কি? বিচ্ছেদ কে দিবে? তুই নাকি আমি? তিতিরের চোখ ঘৃণায় বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ঈশান আশ্বাস দেওয়া। তিতির দাঁতে দাঁত চেপে বলল, আপনি দেবেন? না হলে আমাকে যা করো করতে হবে। হাসল ঈশান। ঘামাক্ত মুখটা দু হাতে ডলে রমণীর দিকে তাকিয়ে প্রশ্ন ছিল, যদি না হয় সেসব কিছু? মানে ডিভোর্স না হলে মৃত্যু। তিতিরের কথার পিঠে একদম দূরত্ব ঘোচাল ঈশান। তবে হাত বাড়িয়ে স্পর্শ করল না। হেসে বলল, মৃত্যু? তাই কি? আমাদের বিচ্ছেদ একমাত্র উপায় মৃত্যু। তবে কে মরবে সেটা তুই না হয় ঠিক কর। তিতিরের অগ্নিঝরা দৃষ্টি ঈশানের নজর মিলিয়ে গেল। ওই চোখে নিজের অন্য এক আকাশসম ঘৃণা ছাড়া আর কিছুই দেখল না ঈশান। মেয়েটা এত ঘৃণা করে ফেললে এক নিমেষে তা কী করে হয়? মরে যাওয়ার মতো যন্ত্রণা। এমনই হয় মৃত্যু যন্ত্রণা। আগে তো কখনো টের পাইনি। তিতিরের মুখে বিদ্রুপ খেলে গেল। হেসে বলল, আপনি হিসাবে জানি না আমি। তবে আপনার থেকে মুক্তি পেতে যা করতে হয় করব আমি। আপনি আমাকে মুক্তি দিতে চান না, সে কারণে আমি আপনাকে মুক্তি দেব। দরকার হলে করব। আর আপনি জানেন আমার যেটুকু, আমি শেষ অবধি সেটাও করতে 2 সেকেন্ড ভাববো না। ধৈর্যের বাঁধ ভাঙল এবার ঈশানের। বুকের হাহাকার আর দমিয়ে রাখা গেল না। আর না তো কঠিন পুরুষ হয়ে থাকতে পারল। ছটপট করে উঠল প্রকাশ্যে। হাঁটু ভেঙে বসে পড়ল তিতিরের সামনে। পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ দেওয়ান সাহেব কেঁদে ফেলেন। উন্মাদের মতো আউড়লেন, ডিভোর্স, বিচ্ছেদ, মুক্তি। আমি মৃত্যুর যন্ত্রণা টের পেয়ে যাই তোর মুখে এসব শুনলে। আমি আমাকে ছেড়ে যাস না তিতির। আমি সরি, খুব ভুলে গেছি। আমার শেষ কথাটা শুনে যা একবার। মরে যাব, শেষ হয়ে যাব তোকে ছাড়া। আমি ভালোবাসি তোকে। শুরুতে সেটা টের না পেলেও এখন পাই। ভেঙে চুরে প্রেমে পড়েছি তোর। এই প্রেমের মোহ আর ভালোবাসার মায়াজাল থেকে বের করতে পারবি না তুই। ধ্বংস হয়ে যাব আমি, মরে যাব। তিতিরের মন বিন্দুমাত্র গলল না। আর না তো মুখের আদল পরিবর্তন হলো। সে নিজেকে ঈশানের স্পর্শ থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ঈশান কম্পিত হাত জোরে ঠেকালো তিতিরের পায়ে। বাত না মানা অশ্রু ফোঁটা আছড়ে পড়ল রমণীর মোমের মতো পায়ের উপর। তিতির ঘৃণায় কুঁচকে নিল মুখ। শান্ত হয়ে এলো শরীর। সে স্পর্শে সে লজ্জাবতী লতার মতো লেটে উঠল। যে স্পর্শ আজ এক মুহূর্তের জন্য বিষ মনে হলো তার কাছে। ঈশান দুহাত পেঁচিয়ে নিল পাজোড়া। মাথা ঠেকালো মেয়েটার নরম কোমল উদরে। মুখ গুজল তার অতি প্রিয় জায়গাটা। ডুকরে বলে উঠল, ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিস না? ভালোবাসি। তাহলে বিচ্ছেদ কেন? খুন করে রেখে যা, তবু বিচ্ছেদ চাস না। আমি বেঁচে থাকতে তোর মৃত্যু? ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলি না? ভালোবাসি তো, তাহলে বিচ্ছেদ কেন? খুন করে রেখেছে, তবু বিচ্ছেদ চাস না। আমি বেঁচে থাকতে তোর মৃত্যু যন্ত্রণা দিতে চাস না। তোকে ছাড়া এ জীবন কিসের জীবন? চাই না কিছু, ভুল হয়ে গেছে। আমি তোকে কিছু বলতে চাই।
তিতির জবাব দেয় না। দু হাতে ঠেলে সরাতে চায় ঈশানকে। ঈশান ছাড়ল না, আরও দৃঢ় করলো হাতের বাঁধন। অস্ফুট স্বরে বলল, আমার শেষ কথাটুকু শুনবি? তিতির চোখ খিচে বন্ধ করলো। নিজের দু হাতে কোথায় রাখবে হদিশ পাচ্ছে না। শক্ত করে মুঠো করে রাখা হাতটা থরথর করে কেঁপে যাচ্ছে। ঈশান টের পাচ্ছে সেই কাঁপন। ইলেকট্রিসিটি নেই নাকি? ঘরময় কিসের অন্ধকার? এক ফোঁটা আলো নেই গোটা ঘরে। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঘরের ভিতর দৃশ্যমান। সাথে দৃশ্যমান হচ্ছে তিতিরের কঠিন মুখখানা। এখন আর মেয়েটা কাঁদছে না, পাথরের মতো এক দৃষ্টিতে শূন্যে তাকিয়েছে। পা জোড়া ছেড়ে ব্যস্ত ঈশান দাঁড়িয়ে পড়ে। ভেজা শরীরে পানি শুকানোর আগে ঘামের চোটে স্যাঁতস্যাঁতে হয়েছে গোটা শরীর। শ্বাস আটকে আসছে ছেলেটা। বাঁ পাশে যন্ত্রণা ধরপট দেখতে পাওয়া যাচ্ছে বাইরে থেকে। ঈশান ব্যস্ত হলো, মরিয়া হলো তিতিরকে ছুঁয়ে দিতে। আজকে প্রথম নিজের থেকে, নিজ অধিকার থেকে তিতিরকে ছুঁয়ে দিতে দ্বিধা করলো ঈশান। নিস্তব্ধ ঘরে দুটো মানবী নিঃশব্দে দাঁড়িয়েছে। বাইরে তীব্র উথাল পাতাল ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। ঈশান জোরে জোরে শ্বাস টানল, কম্পিত দুহাত তিতিরের দিকে বাড়ালো। ঠোঁট জোড়া কান্না আটকে কথাগুলো গুছিয়ে নিল বোধহয়। নিজের হাত দুখানা ইশারা করে কোনোমতো বলল, ভিক্ষা চাইছি তোকে, তোর ভালোবাসাকে ছেড়ে যাস না তিতির। নরক যন্ত্রণা পাচ্ছি, হয় জানে মেরে ফেল, না হয় একবার জড়িয়ে নে, বুকে নে আমাকে। কৈফত শোন আমার, একটা বার, শেষবার। সাজের মায়া, পর্ব 38। পুরো গল্পটা প্লেলিস্টে। ভাই সব গল্প শেষ করবো। আকাশ বিয়েটা আর একটা ছোট্ট পর্ব আছে, আর সাজের মায়াটাও শেষের পথের দিকে। আর গ্রাসরাত্রি আর হচ্ছে কলঙ্কের কারুকাজ, এই গল্প দুটো একটু শুনুন, ভালো লাগবে আশা করি।